হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো এইচএসসি যারা যারা শেষ করছো, মানে যারা অলরেডি অ্যাডমিশনে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দিতেছো, প্লাস হচ্ছে যারা যারা নতুন কলেজে ভর্তি হবে বা যারা সেকেন্ড ইয়ারে আসো, সবার জন্য আজকে আমরা কথাবার্তা বলবো। আমার সাথে আছে হচ্ছে মামুন। সে ঢাকা ইউনিভার্সিটিতে সাইকোলজিতে পড়তেছে, আমার ইমিডিয়েট জুনিয়র। তো ওর সাথে আমার বেসিক্যালি পরিচয় হচ্ছে স্কুল থেকে। স্কুলে যখন আমরা ছিলাম মণিপুর স্কুলে, সো আমার মণিপুরের জুনিয়র। তো ওখান থেকে হচ্ছে আমার পরিচয়। তো ওর সাথে আমরা একটু জিনিসপত্রগুলো শেয়ার করতে চাই যে অ্যাজ এ সাইকোলজিস্ট এই এইচএসসি টাইমে পোলাপান আসলে যেই প্রবলেম গুলা ফেস করে, সেই প্রবলেম গুলা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো মাম, প্রথম কথা হচ্ছে যে এই যে যারা যারা এসএসসি পরীক্ষা মাত্র শেষ করবে, এদের মনে আসলে কলেজ লাইফ নিয়ে অনেক টাইপের রং একটা চিন্তা ভাবনা দেখা যায় যে কলেজ লাইফ মানেই আসলে অনেক রঙিন কিছু, যে আমি তো এখন অনেক বড় হয়ে গেছি, কলেজে যাই একলা একলা যাই, বাসা থেকে একলা বের হই, অনেকের স্কুলে হয়তো রেস্ট্রিকশন থাকে। সো তোর আসলে কি মনে হয় যে এই যে স্কুল থেকে কলেজের যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা আসলে কিভাবে দেখা উচিত বা লাইফে এটার আসলে ইম্প্যাক্টটা কি? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া ফর হ্যাভিং মি হিয়ার। আগেই বলি আমি সাইকোলজিস্ট এখনো হই নাই, সাইকোলজি। বাট ইটস মাই প্লেজার, দোয়া করো। বেসিক্যালি যেটা হয়, তুমি যেটা বললা ওইটা অনেক বেশি কমন একটা বিষয়। আমরা যখন এসএসসি থেকে কলেজে যাই, আমাদের লাইফে একটা নতুন ফেজ শুরু হয়। তোমার এই কথা আই রিমাইন্ডেড মি অ্যাকচুয়ালি, মানে আমি যখন সারা জীবন বাসা থেকে 10 মিনিট দূরে যাই স্কুল করছি, হঠাৎ করে বাসা থেকে মতিঝিল যায় কলেজ করতে হচ্ছে। সো এটা একটা হিউজ চেঞ্জ। তো এখন মানুষের মনে অনেক কিছুই আসবে, কিন্তু আমি একটা কথাই বলবো সবাইকে যে কলেজ লাইফটা হচ্ছে 2 বছরের। ইট ডাজন্ট ম্যাটার যে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ, কোথায় যাচ্ছ। অনেকে হচ্ছে কলেজ নিয়ে হ্যাপি না, বাট দ্য তোর থিং। পরিচয়টা আমি একটু বলে দিও, কিন্তু নটরডেমে ছিল তোমাদের অনেকেরই যেটা ড্রিম কলেজ, হয়তো পরীক্ষা শেষ হয়ে গেছে এখন নটরডেমে, হ্যাঁ, সো শেষ হয়ে ভর্তিও গেছে। শেষ, যারা যারা চান্স পাও নাই। সো এই তোর এই কথার হচ্ছে সূত্র ধরে আমি বললাম যে যারা যারা চান্স পায় না, এদের আসলে মনের মধ্যে অনেক একটা ছোট মানসিকতা কাজ এক্স্যাক্টলি করতেছে। থাকে। হ্যাঁ, সো তোর আসলে কি মনে হয় যে নটরডেমে পড়াটা আসলে একটা অ্যাডভান্টেজ, এটা আসলে অস্বীকার করার কিছু নাই, বা যদি নটরডেমে না হয় বাই এনি চান্স, তো যাদের হয় নাই তাদের ব্যাপারে আসলে তোর মতামত? হ্যাঁ, দ্য থিং ইজ যে কলেজ হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম। বিফোর এইচএসসি বা বিফোর ইউনিভার্সিটি ফেজ আমরা নিজেদেরকে প্রস্তুত করি কলেজের জন্য। এখন নটরডেমের সিট হচ্ছে তোমার 3000 বা সব এর সাবজেক্ট হ্যাঁ, মিলে। এর আশেপাশে সব সাবজেক্ট মিলে। 3000 পোলাপানের বাইরে বাকিদের কি হয়? বাকিরা কি কোনো কলেজে পড়ে না বা বাকি পড়াশোনা করে? ডেফিনেটলি পড়তেছে। ডেফিনেটলি পড়বে। সো কলেজ ইজ এ প্ল্যাটফর্ম। এখানে আসলে যে কলেজে ভর্তি হইলো সে কতটা নিজের টাইম ইউটিলাইজ করতে পারতেছে, নিজের পড়াশোনাটা কতটা ঠিকঠাক মতন হচ্ছে গুছাই নিতে পারতেছে, এটা অনেকটাই নিজের উপরে ডিপেন্ড করে। কলেজ তো জাস্ট একটা গাইডলাইন দিয়ে দেয়। তো আমার মনে হয় যে এই মাইন্ডসেট আপটা সবার করা উচিত যে যেহেতু আমার সামনে এইচএসসি, যেহেতু আমার সামনে ইউনিভার্সিটি লাইফ, তো এই টাইমটা আমি যেখানে যে প্ল্যাটফর্মটাই পাইছি সেখান থেকে আমরা আমাদের বেস্টটা এফোর্টটা দিই। এই নটরডেম থেকেও একটা ছেলে বুয়েট মেডিকেলে চান্স পায়, আবার ফরিদপুরের একটা সরকারি কলেজ থেকেও কিন্তু বুয়েট মেডিকেলে চান্স পায়। সো আমরা আসলে কলেজ ইউনিভার্সিটি লাইফে যাওয়ার পরে বুঝি যে কলেজ ওয়াজ নাথিং অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঠিক আছে, কলেজে কিছু গুড মেমোরিজ থাকে, সবারই কিছু ভালো এক্সপিরিয়েন্স থাকে, অনেক শেখার জায়গা থাকে। মানে আমি অনেক প্রিভিলেজড ফর মাই কলেজ। তো আমার মনে হয় প্রত্যেকেরই ওই চিন্তাটা মাথায় রাখা উচিত যে একটু উড়াউড়ি বন্ধ করে এই 2টা বছর নিজেকে একটু নার্চিং মার্চিং করা, সো দ্যাট ইউনিভার্সিটি স্টেজ এইচএসসি ওই টাইম গুলাতে গিয়ে সাফার করতে না হয়। আচ্ছা, এইটা তো হচ্ছে তুই একটা জেনারেল স্টুডেন্টের পার্সপেক্টিভে বললি। এখন আমি যদি এই কোশ্চেনটা করি, যেমন আমরা যখন মণিপুরে ছিলাম, মণিপুরের কিন্তু টপ 10 একেবারে বেস্ট কাউন্ট করা হয়, মানে মণিপুরের স্কুলে আমরা যখন পড়তাম টপ 10 কিন্তু খুবই ভালো কাতারে দেখা হইতো। এখন দেখা যায় যে প্রত্যেক বছর নটরডেম থেকে, আমি আমার স্কুলের পার্সপেক্টিভে বলতেছি, তোমরাও হচ্ছে সেম জিনিসটাই ফিল করতে পারো হয়তো। তো মণিপুর থেকে দেখা যায় যে 10 জনের মধ্যে হয়তো 3 জন চান্স পায় বা 4 জন চান্স পায়। এখন সব বাবা মারই কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে আমার ছেলেও চান্স পাবে। তো অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ চাইল্ড, তুই আসলে এই জিনিসটা কেমনে হ্যান্ডেল করতে বলবি, বা কেমনে আসলে এই জিনিসটারে, মানে কি বলে এটারে, এই জিনিসটা এই মোমেন্টে কেমনে ট্যাকেল দেওয়া যায়? মানে স্টুডেন্ট হিসেবে ওর প্রতি এক্সপেকটেশন অনেক বেশি, বাট কথা হচ্ছে ও সামহাও ওই জিনিসটা মানে অ্যাচিভ করতে পারে নাই। সো ও ডেফিনেটলি একটা মেন্টাল প্রেশারের মধ্য দিয়ে যাইতেছে। সো এই মেন্টাল প্রেশারটা আসলে কেমনে ওভারকাম করা যায়? ডেফিনেটলি। আমরা তো একটা ব্রাউন সোসাইটিতে থাকি, এটা সবার খুব একটা কমন স্টিগমা। আমাদের বাপ মায়েরা বলে যে হচ্ছে বাচ্চা হওয়ার পরে ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ, তো এই স্টেরিওটাইপটা থেকে আসলে এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। তো এটা ওভারনাইট 2-1 দিনের মধ্যে বের হয়ে আসা পসিবল না। তো আমি যেটা বলবো, যদি কোনো গার্ডিয়ান এই ভিডিওটা দেখে, আমার দিক থেকে মনে হয় যে আপনার সবসময় বাচ্চার উপর সবকিছু চাপাই দিই, তোমাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে, ওই গোলসে যাইতে হবে। বাট হ্যাঁ, আমি তো তোমাকে সবকিছু প্রোভাইড করতেছি, তাহলে তুমি ওই গোলসে যাবা না কেন? কেন পারবা না? এখন দ্য থিং ইজ যে হয়তো ওর ক্যালিবার নাই, আমি এটাও বলবো না, হয়তো ওর ক্যালিবার আছে। বাট আমাদের রিয়ালিস্টিক যে পার্সপেক্টিভ, সেটা অনুযায়ী আমাদের ইউনিভার্সিটি গুলাতে একটা সিটের ক্যাপাসিটি আছে।
আমাদের একটা হার্ড কম্পিটিশন আছে, এখানে লাক অনেক ম্যাটার করে, এখানে এফোর্টের উপরে গিয়েও লাক অ্যাকচুয়ালি অনেক ম্যাটার করে। সো এই জিনিসগুলো একটু বাপ মাকে বুঝতে হবে, এবং তারা যখন প্যারেন্টস যখন এই জিনিসগুলো বুঝবে এবং বাচ্চার সাথে ওই মতো বিহেভ করবে, তখন জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। আমি একটা মানে বাচ্চা, বাবা মা এবং বাচ্চা সবার জন্যই সাজেশনটা আমার, সেটা হচ্ছে যে আপনি আপনার বাচ্চাকে ওই প্রেশারটা দিয়েন না যে তোমার এখানে চান্স পাইতে হবে। ও যখন ওই প্রেশারটা নিয়ে পরীক্ষার হলে বসে, ওইখানে অলরেডি 50% ব্যাকফুটে থাকে যে আমার মাথায় একটা প্রেশার আছে, এখানে চান্স না পেলে আমার একদম যাতা হয়ে যাবে। এই প্রেশার নিয়ে যখন কেউ পরীক্ষার হলে বসে, তার মধ্যে আসলে কিছু থাকে না। বাট আপনি ওই বাচ্চাটাকে প্রোভাইড দেন যে তুমি তোমার বেস্টটা দাও, যেটা হবে আমরা মেনে নেব, কিন্তু ইউ শুড পুট ইয়োরসেলফ বেস্ট। যেমন বাপমার কিন্তু এরকম একটা টেন্ডেন্সি সবসময় থাকে যে আমি নিজে যেটা পারি নাই আমার ছেলে মেয়ে সেই জিনিসটা অ্যাচিভ করবে, সো এইটার কারণে কিন্তু প্রেশারটা আরো বেশি। এবং এটা আমাদের এই সাউথ এশিয়ান সোসাইটি, ব্রাউন অনেক বেশি। সোসাইটিতে অনেক বেশি। এইটা চেঞ্জ করতে হবে। আমি যখন একটা প্যারেন্টিং এর কথা যখন উঠলো, আমাদের দেশে প্যারেন্টিং এর উপরে কোর্স ট্রেনিং খুব দরকার, খুব দরকার। কারণ প্যারেন্টিং এর উপরে গোটা একটা জেনারেশন ডিপেন্ড করে যে এই জেনারেশনটা ইন ফিউচারে গিয়ে কি করবে। আর আমি যখন আমাদের জেনারেশনটাকে দেখি, আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের জেনারেশন উইল বি আ গুড প্যারেন্ট। কেন কি ব্যাড প্যারেন্টিং এর কি কুফল হইতে পারে এটা আমরা দেখে আসতেছি। আই হোপ এটা আস্তে আস্তে চেঞ্জ হবে, এন্ড এটা কিন্তু এখনই চেঞ্জ হইতেছে। মানে অনেকেই দেখবা যে অ্যাডমিশন সিজনে যে বাপমার থেকে যে এক্সট্রা প্রেশারটা আমরা হয়তো পাই আসছি, এখন কিন্তু ওই প্রেশারটা অনেকটুকুই কমছে। কারণ এখন দেখ যে অনেক সময় যেটা হয় যে পোলাপান অনেক সময় অ্যাডমিশন দেওয়ার আগে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতেছে, এই ট্রেন্ডটা কিন্তু এখন আইসা শুরু হয়েছে। বাট 2019-এর কথা যদি আমি বলি, 20-এর কথা যদি বলি, ওই মোমেন্টে কিন্তু আমার কাছে মনে হয় যে ওই রকম আসলে কোনো ওয়ে ছিল না। সবার অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে, দিয়ে যদি চান্স না পায় সেই ক্ষেত্রে এসে সে প্রাইভেটে পড়বে। বাট এখন কিন্তু ওই ট্রেন্ডটা অনেক নাই। এবং আমি এরকম অনেক দেখছি যে হচ্ছে পাবলিকে হয়তো একটা সাবজেক্ট পাইছে, বাট শুধু ওই সাবজেক্টের জন্য পাবলিকে পড়বে এটা না করে একটা প্রাইভেটে ভর্তি হয়েছে এবং পছন্দ মতো সাবজেক্ট, এন্ড দে আর ডুইং ভেরি গ্রেট। তো এখানে কিন্তু মানে প্যারেন্টসদের একটা খুব বড় ইমপ্যাক্ট থাকে। ওরা যদি এখানে সাপোর্টিভ যদি না হয়, তাহলে কিন্তু এটা আসলে পোলাপানের পক্ষে করা পসিবল না। কারণ প্রাইভেটে তুমি একটা সাবজেক্টে পড়তে যাবা, মিনিমাম 12 থেকে 16 লাখ টাকা কিন্তু বাজেট আসলে রাখা লাগবে। সো এই বাজেট কিন্তু স্টুডেন্ট অবস্থায় তোমার পক্ষে আসলে অ্যাফোর্ড করাটা বেশ ডিফিকাল্ট। আমি একটু এখানে একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের দেশে একটা কালচার কি, মানে বাইরে ওয়েস্টে আমরা যেটা দেখি 18 পরে বাচ্চাকে বের করে দেয়, বাচ্চা কিন্তু স্বনির্ভর হয়। আর আমাদের দেশে এইটা নাই, এই কালচারটা। আমরা কি বাবা মার উপরে ডিপেন্ডেন্ট, এবং আমরা যখন বাবা মার উপর ডিপেন্ডেন্ট, বাবা মার অলরেডি একটা এক্সট্রা প্রেশার আমাদের উপর থাকে। ওই প্রেশারটা যখন বাপ মা থাকে যে না ওরে তো আমার চালাইতে হবে, ওকে তো আমার ক্যারি করতে হবে, ওই প্রেশার থেকে কিন্তু তারা আবার রিভার্সে আমাদেরকে ওই প্রেশারটা দেয়। এটা এই যে অ্যাজ এ সাইকোলজিস্ট এইটা কিন্তু সাইকোলজি। হ্যাঁ, এই যে তুমি একটা কথা বললে না যে হচ্ছে 12 থেকে 16 লাখ টাকা বাপ মা, আমার কথা হচ্ছে কেন 12 থেকে 16 লাখ টাকা আমার পুরোটা বাপ মার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে? তুমি স্কিলড হও, তুমি কাজ করো। আমার এরকম বহুত ফ্রেন্ড আছে যারা হচ্ছে কাজ করে 50% কস্ট এট লিস্ট নিজে বিয়ার করতেছে, প্রাইভেটে পড়াশোনা করে, অনেকের বেশিও করে, রাইট? সো আমাদের দেশে না এই কালচার মেন্টালিটিটা নাই। আজকে তুমি বাংলাদেশে কোন একটা ছেলেকে বলো যে তুমি কোন একটা শোরুম বা ইয়েতে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করো পার্ট টাইম, নিজেটা নিজে করবে না, সেম ওকে বিদেশে পাঠায় দাও বাথরুম পরিষ্কারের কাজ দাও করবে। কিন্তু এটার পিছনে লজিক হচ্ছে মামুন যে ওখানে তো আমি কি করতেছি সেটা কেউ দেখতেছে না। এখানে সোসাইটিটা অনেক বেশি ব্যাটার করতেছে। আমাদের এই জিনিসটা হচ্ছে চেঞ্জ করা, এই স্টিগমাগুলো আমাদেরকে চেঞ্জ করা উচিত। এখন অনেকে বলতে পারে যে হচ্ছে আচ্ছা বিদেশে আমি করতেছি বাথরুম পরিষ্কার, সমস্যা না, ওখানে ডলার পাওয়া যায়। আরে বাপ, ওইখানে তো লিভিং কস্ট বেশি, হ্যাঁ ডেফিনেটলি, তাই না? তো তুমি যদি এইখানে কাজটা করতে পারো তাহলে সমস্যা কি? পৃথিবীতে প্রত্যেকটা সৎ কাজ রেসপেক্ট ডিজার্ভ করে। সো তুমি তো চুরি করতেছো না, কাজ করতেছো। এটা আমাদের মেন্টালিটি সোসাইটিতে ইমপ্যাক্টফুল, সেটা কিন্তু ইমপ্যাক্টফুল কোনো কাজ, যে কোনো কাজই। এটা আসলে ছোট হওয়ার তেমন কোনো কিছুই নাই। তুমি যেটা করতেছো সেটাই আসলে মানে সোসাইটিতে কোনো না কোনো ইমপ্যাক্ট রাখছে অবশ্যই। আচ্ছা, তো মোটামুটি আমরা অনেকগুলা নিয়ে কথাবার্তা বলে ফেলাইলাম। এখন আমার যেটা মনে হয় যে 25 ব্যাচ যারা যারা আছে, যারা সামনে এক্সাম দিবে, সো ওদের জন্য আসলে এই মোমেন্টটা খুবই একটা ডিফিকাল্ট মোমেন্ট যাইতেছে। আমার কাছে যেটা মনে হইতেছে যে আমি প্রত্যেকটা সময় মোটামুটি এই যে ঈদের বন্ধ পেজে অনেকগুলো মেসেজ আসছে, ইনবক্স করছে অনেকে আমাকে যে ভাই 25 ব্যাচ কিন্তু এখন হচ্ছে আমার কলেজের সিলেবাসই শেষ হয় না। এই যে ইয়ার ফাইনাল পরীক্ষা বা হচ্ছে ইয়ার চেঞ্জিং পরীক্ষা বলি, নটরডেমের মনে হয় সেন্ট আপ পরীক্ষা বলে। সো এই যে এক্সাম গুলো আছে, ইয়ার ফাইনাল এক্সাম গুলো, এগুলো কিন্তু তোমরা সামনেই ফেস করবা। সো এখনো অনেকের হচ্ছে সিলেবাস শেষ হয়নি। সো এখন এটা নিয়ে আসলে তোর মন্তব্য কি, যে এই জায়গাটা আসলে কেমনে ট্যাকেল দেওয়া যায় বা এই টাইমে মেন্টাল স্ট্রেংথটা কেমনে? হ্যাঁ, আনাস ভাই একটা কথা বলো না, এই তোর সিলেবাস শেষ হয়েছে, ওইটা মনে পড়তেছিল আমার কোয়েশ্চেনটা। তো এটা আমি প্রত্যেকদিনই মেসেজ পাইতেছি। হ্যাঁ দেখো, সিলেবাস শেষ হওয়ার বিষয়টা হচ্ছে আমরা আফটার প্যান্ডেমিক আমাদের সবার একটা জাতীয় সমস্যা হয়েছে, আমাদের পড়াশোনার ট্র্যাকটা নাই, ফোকাসটা নাই।
আমরা যখন দেখতো তোমাদের মানে আমাদের টাইমে 19-20 সালে আমরা যখন আমরা ধরো যখন এইচএসসি হ্যাঁ ওই 15-16 সালের কথা চিন্তা করো, তখন কিন্তু এত সোশ্যাল মিডিয়া ছিল না, ডিস্ট্রাকশন গুলা কম ছিল। ডিস্ট্রাকশন কম ছিল। আমরা কিন্তু পরীক্ষার আগে সিলেবাস শেষ করতাম, মণিপুরে সিলেবাসের বই দিত একটা, সিলেবাস শেষ করে রিভিশনও দিতাম, কিন্তু এটা ভার্সিটিতে ওইটা স্বপ্নই রয়ে গেছে, এটা আর করা হয়নি। রিভিশনও দিতাম। বাট এখন ওই টেন্ডেন্সিটা নেই। এখন আমার এটা মনে হয় যে আচ্ছা তাইলে কি স্কুল কলেজের পরেই এরকম হয়ে যায়? আমি দেখি না স্কুল কলেজের পোলাপানের এখন সেম এখন অবস্থা। সেম অবস্থা, হ্যাঁ। কেন কি ওই বিষয়টা মানে ডিস্ট্রাকশন অনেক বাড়ছে, অনেক ঝামেলা। তো আমার মনে হয় এই বিষয়গুলো একটু সবার মাথায় নিয়ে আমার টাইমটা আমি কোথায় প্রোডাক্টিভ ভাবে ব্যয় করতেছি সেটা মাথায় রাখা খুব প্রয়োজন। সিলেবাসটা আমার কাছে একটা মানে গোল সেট করতে হবে যে আমাকে এত দিনের মধ্যে প্রজেক্ট বেস ওয়ার্ক করে 7-8-10 দিনের মধ্যে সিলেবাসের এতখানি পার্ট ভাবে শেষ করতে হবে। ওই টাইমটুকুতে তুমি তোমার বাকি সবকিছু সারাউন্ডিংস কেমনে কন্ট্রোল করবে, ইটস আপ টু ইউ। আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা টপার, ঘুরে আড্ডা মারে সব করে, পড়ার টাইমে একদম গুহায় ঢুকে গিয়ে পড়ে। সো এটা হওয়াটা খুব ভালো। অনেকে অনেক ফাস্ট লার্নার, অনেকের পড়তে অনেক সময় লাগে। নিজের ক্যালিবার বুঝে ওই মতো টাইম ইউটিলাইজ করা, সহজ কথা টাইম ইউটিলাইজ করা। এখন মানে তোমার হচ্ছে আমাদের কি বলে টেকনোলজি যেমন আমাদেরকে অনেক টাইম নিয়ে নিচ্ছে, টেকনোলজির মধ্যে কিন্তু আমার সিস্টেম আছে। যেমন ফোনে এখন দেখা যায় আমি কতক্ষণ স্ক্রিন অন টাইম ছিল, আবার ওটার একটা রেস্ট্রিকশনও কিন্তু নিজে নিজে দেওয়া যায়, তাই না? তো ওই জিনিসগুলো আমার মনে হয় যে একটু বাড়ানো উচিত, কাজে লাগানো উচিত। তো ওইটা করে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে করে একটু ফোকাস করলেই হইতে পারে। এটা প্রত্যেকের উপরে আসলে পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে, এটা ইন জেনারেল মানে এইটা হচ্ছে জেনারেলি সলিউশন, যেটা যে তোমরা দেখো একটা রিলস নিয়ে বসলে কিন্তু মানে ডিস্ট্রাকশন অনেক বাড়তেছে। এই যে রিলস বারবার করে স্ক্রল করতেই আসি, ইউটিউবে শর্টস দেখতেছি, ফেসবুকে রিলস দেখতেছি, ইনস্টাতে রিলস দেখতেছি। তো এই জিনিসটা কিন্তু দিনের মোটামুটি অনেকটা সময় আসলে লস করে। সো এই জায়গাটা থেকে একটু নিজেকে ডিস্ট্রাকশন গুলা কমাও। অনেকে দেখা যায় যে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে ফেলে। এটা আসলে মানে তুই কেমনে দেখোস আমি জানি না, বাট আমার কাছে এটা আসলে অনেক ওই একটা মিম দেখতেছিলাম, বলছে যে হচ্ছে ডিঅ্যাক্টিভেট করছি, পড়ালেখা হয় না। আমার সাথে আরো ফ্রেন্ড 5 জন করছিল, ওরা কেউ পড়ে নাই। সো এটা বাস্তবতা যে ডিঅ্যাক্টিভেট করাটা আসলে পড়ার কোনো সলিউশন না। তুমি যেটা করতে পারো যে বিভিন্ন মানে মনের উপর কন্ট্রোলটা যদি না থাকে তাহলে কিন্তু আসলে কেউ মানুষ না, তাই না? মানুষ হইতে গেলে মনের উপর কন্ট্রোলটা রাখতে হবে, যে আমি এটা করতে চাইতেছি, মন আমার টানতেছে এটা করতে হবে, বাট আমি জানি যে এটা করাটা আমার জন্য ক্ষতিকর, সো এটা আমি এখন করতে পারবো না। সো এই রেস্ট্রিকশনটা নিজের উপর নিয়ে আসো, তাইলেই কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট আইবে। আমরা একটা কথা বলি না যে আমার সময় ছিল না জন্য আমি এই কাজটা করতে পারি, এই কথাটা না আমরা ভদ্রতা দেখায় বলি। দ্য অ্যানসার শুড বি আমার এই কাজটা আমার প্রায়োরিটি লিস্টে ছিল না জন্য আমি এই কাজটা করতে পারি। ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। অ্যাজ এ স্টুডেন্ট ওর কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পড়ালেখা। ডেফিনেটলি ওর আসলে এই মোমেন্টে উচিত যে সবকিছু ডিস্ট্রাকশন যা যা কিছু আছে সব সরাই দিয়ে নিজের মতো করে পড়ায় ফোকাস। আমি সবসময় আমার যখনই কোনো জুনিয়র বা আমি যখনই কোনো গেট টুগেদার বা সেশন নিতে যাই, আমি সবসময় একটা কথা বলি সবাইকে যে বি ডেডিকেটেড টুয়ার্ডস ইওর সার্ভিস হোয়াট এভার ইউ আর। তুমি স্টুডেন্ট হলে তোমার সার্ভিস পড়াশোনা করা, ওইটার উপরে ডেডিকেটেড। আসলেই অনেক জোস একটা কথা বলছিস। সো এখন আরেক মোটামুটি ডিপ কথা যদি আমরা বলতে চাই, তাহলে এখন হচ্ছে এইচএসসি 24 ব্যাচ যারা, হ্যাঁ, সো আমরা মোটামুটি 25-26 ব্যাচ নিয়ে কথাবার্তা বলে ফেলাইছি। 24 ব্যাচ যারা যারা আছে, এদের সবচেয়ে বড় ঝামেলা যেটা হয়েছে যে সবগুলা এক্সাম শেষ, ঠিক আছে? এখন অনেক সময় এই যে বাপমার যে প্রেশার গুলা নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম, সো এই প্রেশার গুলাতে অনেক সময় এরকম অনেক বাপমা আছে যে আমি আমার ছেলেকে কৃষিতে হইলেও পড়াবো, কিন্তু কোনো প্রাইভেটে পড়াবো না। হয়তো সে প্রাইভেট অ্যাফোর্ড করতে পারবে না, আবার অনেকে আছে যে আমি অ্যাফোর্ড করতে পারবো কিন্তু আমি হচ্ছে পড়াবো না, যে আমার ছেলে প্রাইভেটে পড়ে এটা আমি কারোর বলবো না, কিন্তু আমি এটা বলবো যে আমার ছেলে কৃষিতে পড়ে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই কৃষি এক্সামটা সামনে, এইটা নিয়ে মানে প্রচুর পোলাপান অনেক বেশি টেন্স, যে আমার ভাই কোনো জায়গায় হয়নি, অলরেডি মেন্টালি অনেক বেশি স্ট্রেস, যে আমি আর কোনো জায়গায় চান্স পাবো কিনা। মেন্টাল যে স্ট্রেংথটা ছিল ওই স্ট্রেংথটা পুরোপুরি ভেঙে গেছে, নিজের প্রতি যে কনফিডেন্সটা এই কনফিডেন্সটা নাই। সো এখন ওদের নিয়ে আসলে তুই কি বলবি, যে ধর যে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আমার আর পিছানোর কোনো সুযোগ নেই। আমি সবসময় পোলাপানের এই কথাটা বলি যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? তোমার যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, তুমি কিন্তু এখন যদি পিছনের দিকেও ফোর্স দাও তুমি কিন্তু সামনেই আগাবা, কারণ পিছনে যাওয়ার তো আর কোনো জায়গা নেই, তাই না? সো পিছনের দিকে ফোর্স দিলে প্রতিক্রিয়া বলের কারণে তুমি কিন্তু সামনেই যাইতেছো। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটু মাথায় রাখা দরকার। এখন তোর আসলে কি মতামত? না, এটা তুমি খুব ভালো একটা কোয়েশ্চেন করছো, কারণ আমাদের স্টুডেন্ট লাইফে অ্যাডমিশন ফেজ এমন একটা প্যারা, মানে এটা না একটা ওভেনের মতো। মানুষ যখন এটার ভিতর দিয়ে যায়, যারা সাকসেস হয়, যারা নিজেদের গোল সেট করতে পারে, সেটা মনে হয় 2% কি 3%, বাকি 97% এর অনেকের উপর দিয়ে আসলে অনেক ডিজাস্টার যায়, পুরো একটা স্টিম রোলার। হ্যাঁ, এবং অনেকে হচ্ছে নিজের প্যাশন হারায় ফেলে, নিজেকে হারায় ফেলে। এটা আমি অনেক দেখছি যে অ্যাডমিশনে কোথাও না হয়ে খুব চেঞ্জ হয়ে গেছে, ওর লাইফ সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এটা ওই যে একটা কথাই বলবো যে মেন্টালিটি তো আসলে ওভারনাইট বদলানো সম্ভব না, কিন্তু যাদের আসলে কোথাও হয়নি, আমি সবসময় সবাইকে একটা কথা বলি যে
আমরা যখন অ্যাডমিশন 3 মাস, আমাদের সময় তো প্যান্ডেমিকের ব্যাচ, 3 তুমি মাস। জানো অনেক দিন ইয়া করতে হয়েছে। তোদের সময় এরকমও গেছে যে মেডিকেল প্রিপারেশন নিছে, মেডিকেল হ্যাঁ। হয় নাই, তারপর আবার প্রিপারেশন নিয়ে বুয়েটেও চান্স পাইছে, এরকম হ্যাঁ, আমি হ্যাঁ, দেখছি হ্যাঁ। মেডিকেল প্রিপারেশন ছিল কিন্তু মাঝখানে এত বড় একটা গ্যাপ পড়ছে যে মেডিকেল এক্সাম হয়ে গেছিল মনে হয় ফেব্রুয়ারি মাসে, ওদিক দিয়ে বুয়েট পরীক্ষা হয়েছে মনে হয় এপ্রিল মাসে বা মে মাসে, এরকম মানে মোটামুটি বেশ বড় সড়ো একটা গ্যাপ। ওই মোমেন্টের মধ্যে পুরা মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে সে বুয়েটেও চান্স পাইছে, এরকম আমি হ্যাঁ, দেখছি। তো exactly। হ্যাঁ, তো ওই টাইমটা আসলে অনেক বেশি স্ট্রেসিং একটা টাইম, অনেক বেশি স্ট্রেসিং টাইম ছিল। তো যে কথাই ছিলাম যে অনেকের হয়ে যায় আবার অনেকের হয় না। তো আমরা ভাবতাম কি, অনেকে ফ্রেন্ডরা আমাদের এসে বলতো যে কোনো একটা পাবলিকে যদি চান্স না হয় কি হবে, কি হবে, কোথাও যদি চান্স না হয়। তা সবাইকেই দেখছি যে ওই অ্যাডমিশনের যখন পিরিয়ডটা শেষ হয়ে গেছে, কেউ না একটু দেরিতে হোক, একটু আগে হোক, একটু পরে হোক, নিজের মতো করে settle কোথাও না হয়েছে। কোথাও একটা সেটেল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়তো তার এক্সপেকটেশনস ফুলফিল করে নাই, এক্সপেকটেশন হার্টস, কিন্তু কোথাও না কোথাও সেটেল হয়েছে। আসলে লাইফের রোলিং কারোর জন্য থেমে থাকবে না। আমাদের হয়তো একটা শক আসবে, বাট আমি কোথাও একটা, ওই যে বাউন্স ব্যাক থিওরি, একটা টেনিস বল তুমি যখন ড্রপ করবা ওটা তো আবার বাউন্স করে Bounce ফেরত করে আসবে। ফেরত। আমার লাইফে কোথাও একটা কিছু হইলো, আমি তো গিয়ে ওইখানে আর পড়ে থাকবো না, Stuck মানে থাকবো না। স্টার্ট বের হয়ে আসবো। হ্যাঁ, ক্যামেরার সামনে এগুলা কথা বলা সহজ, বা যার হয় সে বুঝে, আর এটাও ঠিক। এটা কিন্তু আমরাও ফেস করে আসছি, হ্যাঁ, এরকম না যে exactly। আমরা ফেস করে আসি নাই। যেমন তোদের হয়তো এইচএসসি পরীক্ষাটা দেওয়া লাগে না, বাট অ্যাডমিশনের হ্যাঁ। ওদের ব্যাচ যখন আমি পড়াইতাম, মানে আমি যখন এইচএসসি 20 ব্যাচ পড়াইছি ভাই, বিশ্বাস করো যে মানে পোলাপান পরীক্ষার জন্য এতটা স্ট্রেস যে আমার পরীক্ষা কবে হবে এটাই আমি জানি না। ঠিক আছে, সো এইটাকে আসলে আরো বেশি প্যারাদায়ক না যে আমি জানি না যে আমার এক্সাম আদৌ হবে Exactly। কিনা বা কবে হবে। সো আমার কাছে মনে হয় যে আমি জীবনে খুবই মানে ভালো একটা কাজ করছিলাম, নাইলে আমার ক্লাস 4-এ থাকতে হচ্ছে হাত ভেঙে গেছিল, ডান হাত আমার এখনো ভাঙা। সো আমার মনে হয় যে ওই টাইমে যদি আমি পরীক্ষাটা না দিয়ে 1 বছর গ্যাপ দিতাম, তাহলে কিন্তু আমারও এইচএসসি 20 ব্যাচের সাথে পরীক্ষা দেওয়া লাগতো। তো এইটা আসলে মানে এই স্ট্রেসটা না মামুন আমার মনে হয় যে আমি নিতে পারতাম না, কারণ এতগুলা সময় আসলে মানে পুরো একটা টেনশনের মধ্যে থাকা যে কি হবে না হবে, অথচ 20 ব্যাচের পোলাপানও কিন্তু এখন অনেক ভালো ভালো পজিশনে আছে। তোরা ডেফিনেটলি। 2 দিন পরে গ্রাজুয়েট করবি, তারপর বাদ বাকি পোলাপান যেগুলো আছে এগুলোও হচ্ছে 2 দিন পরে বের হয়ে যাবে। সো সবাই কিন্তু নিজের মতো জায়গায় সেটেল হবে। একটা টেনশন বা একটা স্ট্রেসের মধ্য দিয়ে লাইফে যাওয়া লাগবে, এটা লাইফের একটা রোল যে আমার হ্যাঁ। যাওয়া লাগবে, এটা আমার কিছু করার ওই নেই। টাইমটাতে নিজেকে ধরে রাখতে হবে। ওই টাইমটাতে যদি কেউ হারায় যায় বা কোনো কিছু হয়, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো গোল হইলো না। এটা একটা বিষয়। আর দ্বিতীয় নাম্বার কথা যেটা, আমি যখন আমার ইয়েতে ব্যাচে ছিলাম, আমাদের মধ্যে আমি একটা উদাহরণ হিসেবে কথাটা বলি যে অনেকেই কিন্তু ওই ডিফেন্স লাইনে চলে যায়। তো ডিফেন্সে যারা আছে তারা হচ্ছে তোমার এখন মোটামুটি, এখন আমাদের ব্যাচ যারা আছে এরা এখন এরা pass out করে পাস গেছে। আউট করে গেছে অফিসার। আমাদের ব্যাচ মনে হয় আরো 1 বছর আগে করছে, 1 বছর বা 2 বছর আগে হ্যাঁ, করছে। তো অনেকে না আমাকে কোয়েশ্চেনটা করে যে ইস, ওরা কত আগায় গেছে, আমরা যদি ওদের ওখানে যেতাম তাহলে আমরা তখন প্রফেশনাল লাইফে থাকতাম। দ্য থিং ইজ, দেখো ওরা যখন গ্রিন কার্ড পায়, বিএমএ তে গেছে, ডিফেন্সে ঢুকছে, তোমার তুমি ওরা যখন ইয়ে দেবে তার 6 মাস কি 1 বছর পরে তুমি ইউনিভার্সিটিতে সেটেল হয়েছো। আজকে ওরা প্রফেশনাল লাইফে আছে, আজকে থেকে 2-3 বছর পরে তুমিও প্রফেশনাল লাইফে থাকবা। দ্য থিং ইজ, উই আর নট লেট অর উই আর নট আর্লি, এভরিথিং ইজ ইন পারফেক্ট টাইম। সো ওই পর্যন্ত আসলে নিজেদের ডিউটিটা চালাই যেতে হবে। মানে সৃষ্টিকর্তা সবকিছুর জন্য একটা হ্যাঁ। প্রপার টাইম সেট করে এমডিসি তে রাখছে। আমাদের একটা ইংলিশ টিচার ছিল, আসিফ স্যার। উনি আমাদেরকে একটা কথা বলতো যে তুমি এই উইকে ইংলিশ কুইজে 100-র মধ্যে ধরো পাইছো 50, তোমার পাশের জন পাইছে হচ্ছে 90। তুমি যদি দেখো যে আমি পাইছি 50, ও পাইছে 90, আয় হায় আমি তো শেষ, যদি এই মেন্টালিটি রাখো তাহলে তুমি আসলেই শেষ। তুমি এনশিওর করো যে তুমি এই উইকে 50 পাইছো, পরের উইকে তুমি 60 পাচ্ছ কিনা, তারপরের উইকে 80 পাচ্ছ কিনা। তারপর নিজের গ্রাফটাকে আপগ্রেড রাখো, অন্যের সাথে কম্পিটিশনে যায় এরকম না। উপরের দিকে গ্রাফ হইতে হবে। এক্স্যাক্টলি। তো যারা ধরো কোথাও চান্স পায় নাই, তাদেরকে আসলে ওই উত্তরটা আমি খুব প্রিসাইসলি দেই যে চেষ্টা চালায় যেতে হবে, নিজের সর্বোচ্চটা দিতে হবে, যেখানে ভাগ্য আছে সেখানে আসলে সুট আপ করার চেষ্টা করতে হবে। চেষ্টা সবকিছু, একটা না একটা সময় গিয়ে কোনো না কোনো একটা জায়গায় সবকিছুর কনক্লুশন আসবে। সো টিল স্ট্রেংথ রাখা, এই যে এরকম এলাহি ভাইয়ের মতন জ্ঞানীগুণী মানুষদের কথাবার্তা শোনা রেগুলার, মামুন আমাকে এগুলো বলতেছে। এখন কথা হচ্ছে এগুলো যে একটু মাথায় রাখতে হবে। আমার একটু একটা কোশ্চেন আছে, দেখ হ্যাঁ, বলো। আগের দিনে মানুষজনের কাছে কিন্তু এত মেন্টাল মানে প্রবলেম গুলা বা মেন্টাল ট্রমা গুলা এরকম বেশি শোনা যাইতো না। এখন মানুষজন একটু স্পিক আপ করতেছে, অনেক বেশি এই জিনিসপত্রগুলো নিয়ে কথাবার্তা হয়। সো আমি যতটুকু জানি যে তুই আমার ওই দিনও বলতেছিলি যে তোর কাছে কিন্তু এখন কলেজ লেভেলেরও কিছু ক্লায়েন্ট থাকে, মানে কলেজ হ্যাঁ। লেভেলেরও হয়তো এরকম অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে তোর কনসালটেশন নিতেছে বা এরকম কিছু। তো এখন কথা হচ্ছে যে
এই যে এই জেনারেশনটা যে এই প্রবলেমগুলোর মধ্য দিয়ে যাইতেছে, মানে এইটার পিছনে তোর কোর রিজনটা আসলে কি মনে হয় যে কেন এই প্রবলেমগুলো? আগেরকার জেনারেশন গুলো তো আসলে এই প্রবলেমগুলো খুব একটা এরকম ভাবে ফেস করে নাই, যে আগেও এই প্রবলেমগুলো ছিল বাট কেউ কথাবার্তা বলতো না, এরকম কোনো কিছু? এটা ঠিক, আগে ছিল কথাবার্তা কেউ বলতো না, স্পিক আপ হতো না। এখন ধরো কি সোশ্যাল মিডিয়ার থ্রুতে সবাই তো খুব এক্সপ্রেসিভ, সবাই সবকিছু এক্সপ্রেস করতে পারে, সেক্ষেত্রে এই জন্য আমরা জানতেছি। আর ফ্রাস্ট্রেশনের কথা যদি তুমি বলো, আমাদের আসলে সিক কম্পিটিশন অনেক বেড়ে গেছে, বুঝছো? মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার হ্যাঁ, থ্রুতে আমাদের এখন আমাদের এখন সাকসেস কি, 6 ডিজিট কামাইতে হবে। আমাদের এখন সাকসেসের গোল রেট কি, আমাদেরকে হচ্ছে ইনফ্লুয়েন্সার হইতে হবে। মানে ফুড ফুড ব্লগার বা যারাই হচ্ছে খুব ভালো ইনফ্লুয়েন্সিং করে টাকা ইনকাম করতেছে, তাদের জায়গা থেকে তারা বেস্ট, তাদেরকে নিয়ে আমার কোনো অবজেকশন নেই। যখন একটা সময় নায়ক নায়িকারা অনেক ট্রেন্ডে ছিল, সবাই নায়ক নায়িকা সুপারস্টার হতে চাইতো, এখন ইনফ্লুয়েন্সাররা এসে সেই জায়গাটা দখল করে নিছে। কথা হচ্ছে সবাই তো ইনফ্লুয়েন্সার হবে না, তাই না? যার ক্যালিবার যেখানে যতটুকু আছে সে ততটুকুই হবে। আমাকে একটা কোয়েশ্চেন অনেকেই করে যে হোয়াট ইজ হ্যাপিনেস, আমি সবসময় বলি স্যাটিসফ্যাকশন ইজ হ্যাপিনেস। এবং প্রত্যেকের স্যাটিসফ্যাকশনের স্কেল এক একজনের কাছে এক এক রকম। সো আমার মনে হয় ওই স্যাটিসফ্যাকশনের স্কেলটা আমরা ঠিক করতে পারি না, আমরা খালি অন্যেরটা দেখে ও কি করতেছে ও কম্প্যারিজন করি, 6 ডিজিট কামাইতে হবে, ইনফ্লুয়েন্সার হইতে হবে। তা আমার মনে হয় যে নিজের আসলে একটা স্যাটিসফ্যাকশনের স্কেল ঠিক করা দরকার, যে এতটুকু হইলে আমি স্যাটিসফাইড। আমার নিড কি, আমি কি আমার যেটা হচ্ছে সেটা দিয়ে আমার নিড ফুলফিল করতে পারতেছি? পারলে ভালো, যদি না পারি তাহলে হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ হার্ড ওয়ার্ক পেস অলওয়েজ। তো এইটাই, তো এই জন্য আমাদের ফ্রাস্ট্রেশন অনেক বেশি, আমরা সবসময় দেখি একটা কম্পিটিশন অনেক বেড়ে গেছে। তাই মেন্টালিটি থেকে আসলে বের হয়ে আসতে হবে, স্যাটিসফ্যাকশনে নিজের একটা স্কেল ঠিক করতে হবে। এত অল্প টাইমে আসলে এত এক্সপ্লেন করা ঠিক না, বাট এই টাইমের লেভেল বেস্ট কতখানি। কারণ এই টাইপের মানে এই জিনিসপত্রগুলো নিয়ে বা এই টপিকগুলো নিয়ে আলাদা আরো 2-3টা সেশন হতে পারে, কারণ আরো 2-3টা সেশন হইলে এটা আসলে কম হয়ে যাবে। সো আমি আজকে অনেকদিন ধরে আসলে আমরা এই ভিডিওটা বানানোর প্ল্যান করতেছিলাম, বাট আসলে পরে আজকে বসা হয়েছে, টাইমিংটা হইতেছিল না, আমাদের কোনোভাবে সামহাও ম্যাচ করতেছিল না। বাট এই ঈদের ছুটি চলতেছে, সো ঈদের ছুটিতে ঈদের আগেও আমরা প্ল্যান করলাম যে আমরা এই ভিডিওটা শুট করবো, বাট তখন আসলে আমাদের সামহাও কাজটা করা হয়নি। তো অনেক দিনের একটা প্ল্যান ছিল যে তোমাদের সাথে আসলে এই জিনিসপত্রগুলো নিয়ে কথাবার্তা বলবো। এন্ড আমি আসলে তোমাদের থেকে একটু জানতে চাই যে তোমরা আসলে এই টাইপের সেশনগুলা সামনে আরো চাও কিনা। যদি তোমাদের আসলে এরকম কোনো ডিমান্ড থাকে, তাহলে আমরা আসলেই চেষ্টা করবো যে তোমাদের জন্য এই টাইপের সেশনগুলো আরো বেশি নিয়ে আসার। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।